ভারতের উত্তর পূর্বের গর্ব মণিপুরের প্রায় 1500 বছরের পুরনো মার্শাল আর্ট থাংথা, যা বর্তমানে শুধুমাত্র একটি যুদ্ধ কৌশলই নয়, এটি আমাদের সাহিত্য, শৃঙ্খলা, মনোযোগ এবং সাহসের এক সমন্বয়। বর্তমানে থাংথা ভারত সরকার ভারতের অনুমোদিত একটি মার্শাল আর্ট, একটি স্পোর্টস, একটি মার্শাল আর্ট ডান্স ফর্ম এবং আন্তর্জাতিক ফেডারেশন কর্তৃক পরিচালিত একটি কমব্যাট গেম। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, শ্রী ধীমান ভৌমিক, থাংথা ন্যাশনাল প্লেয়ার এবং পাশাপাশি তিনি একজন দক্ষ কোচ, যিনি থাংথাকে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলছেন। তো ওনার কাছ থেকেই আমরা জানবো ওনার অভিজ্ঞতা, ওনার চ্যালেঞ্জ এবং থাংথাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন সম্পর্কে। তো চলুন শুরু করছি আমাদের আলোচনা। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ। আমাদের থাংতা পরিবারের সকলের পক্ষ থেকেও আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রথমেই জানবো যে এই থাংতা কি এবং এটি কিভাবে ত্রিপুরার মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। আমাদের এই মহান ভারতবর্ষের রাজ্য মণিপুর, থাংতার উৎপত্তি মূলত মণিপুরে। থাংতা আমাদের ভারতবর্ষের ট্রেডিশনালি এবং কালচারালি রিচ একটি মার্শাল আর্ট, যা শত শত বর্ষ ধরেই আমাদের ভারতবর্ষে এবং মণিপুরে প্র্যাকটিস হয়ে আসছে এবং সেখানকার রাজা মহারাজারা এবং সেখানকার জনসাধারণরাও থাংতা প্র্যাকটিস করে আসছে, যা কালক্রমে আমাদের ভারতবর্ষের নানান রাজ্যে তার প্র্যাকটিস শুরু হয় এবং পাশাপাশি আমাদের পৃথিবীর বিভিন্ন দেশেও থাংতার যে প্র্যাকটিস তা শুরু হয় এবং বর্তমানে থাংতার যে ট্রেডিশনাল ফর্ম তা আমাদের রাজ্যেও প্রতি বছর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবং ধীরে ধীরে থাংতার যারা মহান গুরুরা রয়েছেন, থাংতাকে ট্রেডিশনাল ফর্মের থাংতাকে একটি ট্রেডিশনাল যুদ্ধ কৌশলের পাশাপাশি একটি খেলার রূপে রূপদান করেছেন এবং পরবর্তী সময়ে এই খেলাটি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। থাংতা কথার যে অর্থ, থাং বলতে এখানে বোঝানো হয়েছে আপনার তরোয়াল এবং তা বলতে বোঝানো হয়েছে একটি বল্লম। তো মূলত এবং যা রয়েছে এখানে খালি হাতেও যে যুদ্ধ কৌশলগুলো প্র্যাকটিস করা হয়, মূলত তরোয়াল, বল্লম এবং খালি হাতে নানান টেকনিক্যাল ওয়েতে যুদ্ধ কৌশলগুলা ট্রেডিশনাল ওয়েতে প্র্যাকটিস করা হয় এবং যখন থাংতা একটি খেলার রূপ পায় তখন প্রয়োজনে নিরিখে কিছু পরিবর্তন আমাদের গুরুরা করেছেন যাতে এটা খেলা যায়। আমি মাঝখানে একটা বিষয় যুক্ত করব। থাংতা খেলাটি মূলত মেইন দুটি ভাগ রয়েছে। একটি ভাগ হলো আপনার ফাইট আর একটি হলো সোলো পারফরমেন্স। এখন ফাইটেও আপনার দুটি ভাগ রয়েছে। একটিকে বলা হয় ফুনাবা আমা, যেটা স্টাইল 1, আর আরেকটিকে বলা হয় ফুনাবা আনি, যেটা স্টাইল 2। এখন স্টাইল 1-এ যেভাবে খেলা হয়, তো যেটা বলেছিলাম কিছু প্রয়োজনের নিরিখে কিছু পরিবর্তন করা হয়েছে এখানে। তো স্টাইল 1-এ হাতে একটি লাঠি দিয়ে তৈরি বিশেষ বস্তু দিয়ে মোড়ানো একটি তরোয়ালের মতো থাকবে, কিন্তু এটা রিয়েল তরোয়াল নয়, যেটাকে থাংতার ভাষায় চেবি বলা হয়, চেবি। এবং অপর হাতে একটি ঢাল থাকবে, যেটাকে থাংতার ভাষায় বলে থাকে চুঙই। তো স্টাইল 1-এ চেবি আর চুঙই দিয়ে ফাইট করা হয়। চেবি দিয়ে স্ট্রাইক করা হয়, ব্লক করা হয়, আবার চুঙই দিয়ে ব্লক করা হয়, স্ট্রাইক করা হয়। যে টেকনিক্যাল ওয়েতে যে ফাইটগুলো রয়েছে সেখানে ফাইটগুলো হয়ে থাকে। এবং একটা বিষয় আমি বলবো, মেনলি কোমরের উপরে সবগুলা স্ট্রাইক এখানে করতে হয় এবং পেছনে কোনো স্ট্রাইক বা অ্যাটাক করা যায় না খেলাতে। এটা স্টাইল 1-এর ধরনটা। এখানে স্টাইল 2টা যেটা বলেছি, 2 বা ফুনা বা আনিসুবা, এখানে ঢালটা বা চুঙই যেটা বলেছি, চুঙই থাকবে না। এখানে শুধু আপনার
যেই চেবিটা বলেছি, চেবি থাকবে এবং পাশাপাশি এখানে প্লেয়াররা কিক ইউজ করতে পারবে এবং যে কিকগুলা থাংতা খেলায় নির্ধারিত রয়েছে, উল্লেখিত রয়েছে, সেই কিকগুলা এখানে টেকনিক্যালি প্লেয়াররা চেবির সাথে 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 ইউজ করতে পারবে এবং এখানেও সেম কমর উপর কিকগুলা অ্যাপ্লাই করতে হবে এবং সেম চেবিও এখানে কমর উপর অ্যাপ্লাই করতে হবে। পেছনে কোনো কিছু এখানে কোনো স্ট্রাইক করা এখানে বলা হয়নি খেলাতে, তো সবগুলা পেছনে কোনো ধরনের স্ট্রাইকই থাকবে না। এটা হলো ফাইটের দিকটা। আর যদি আমরা সোলো পারফরমেন্সের দিকটা যাই, এখানে 3টি উপভাগ রয়েছে। একটা হলো আপনার থাং হাইবা। থাং হাইবাতে কি হয়, এখানে রিয়েল তরোয়াল থাকে। এখানে রিয়েল দুটা তরোয়াল দিয়ে প্লেয়াররা থাংতার যেই টেকনিক্যাল ফাইটিং মুভমেন্ট, থাংতার যেই বিভিন্ন এখানে অ্যাটাক, ডিফেন্স, নানান টেকনিক্যাল দিকগুলা একটি রিদমের মাধ্যমে তুলে ধরা হয়। এই এককভাবে যেই প্রদর্শন করা হয়, এটা থাং হাইবার বিষয়টা। এখন আরেকটা রয়েছে, টোটাল 3টের মধ্যে দ্বিতীয়টা রয়েছে আপনার থাংলন, যেখানে একটি মাত্র তরোয়াল থাকবে এবং থাংতাতে নানান লেসন থাকে, বিভিন্ন এজ ওয়াইজ নানান লেসন থাকে এবং যেই লেসনগুলা থাকে সেখান থেকে হোক সাব জুনিয়র, হোক জুনিয়র, হোক সিনিয়র, যেই এজে যেই প্লেয়ার এটা প্রদর্শন করবে সেখান থেকে নিয়ম অনুযায়ী যে লেসনটা করার তারা একটি তরোয়াল দিয়ে এখানে তুলে ধরে। এখানেও সেম বিভিন্ন ডিফেন্স থাকে, অ্যাটাক থাকে, বিভিন্ন টেকনিক্যাল বিষয় থাকে, যুদ্ধ কৌশলের। আরেকটা বিষয় যেটা, এটা হলো খংলন কুতলন, যেটা আমরা খালি হাতে করে থাকি, সেম উইদাউট ওয়েপন। এখানে কোনো ওয়েপনের ইউজ হয় না, এখানে শুধু খালি হাতে নানান ডিফেন্স, অ্যাটাক, টেকনিক্যালি কিভাবে কেউ একজন অ্যাটাক করলে ব্লক করা হয়, তারপর কিভাবে এটাকে আবার রেসপন্স করা হবে নিজের আত্মরক্ষা করার জন্য। তো এই বিষয়গুলো এখানে হয়ে থাকে। তো সংক্ষেপে বলতে গেলে থাংতার খেলার বিষয়টা মোটামুটি এমনই, কিন্তু অবশ্যই আরো বিস্তারিত অনেক বিষয়গুলো রয়েছে। আহ, আপনি একজন ন্যাশনাল প্লেয়ার, থাংথা শুরু করেছিলেন। হুম। তো মানে প্রথম থেকেই কি স্বপ্ন ছিল যে কোচ হবেন? না, অবশ্যই প্রথমে থাংতায় প্রবেশ করা, তো স্বাভাবিকভাবেই উদ্দেশ্য ছিল থাংতা প্র্যাকটিস করব, আমাদের যারা গুরু রয়েছে তাদের কাছে প্র্যাকটিসও করেছি, প্র্যাকটিস করে নানান যে ন্যাশনাল মিটে বা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তো প্রথম দিকে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু ধীরে ধীরে যখন খেলায় অংশগ্রহণ করেছি তখন দেখতে পারলাম যে আমাদের যারা ছোট ছোট ভাই ও বোনেরা রয়েছে তারও ইন্টারেস্টেড, যে হ্যাঁ দাদা, আমরাও খেলতে ইচ্ছুক। একটি আমাদের ভারতীয় মার্শাল আর্ট ফর্ম, এটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য, আমরাও শিখতে ইচ্ছুক। তো সেদিকে তাদেরকে ধীরে ধীরে কোচিং দেওয়া শুরু, আর এইভাবেই এই পথে এগিয়ে চলা। বিভিন্ন মানে ন্যাশনাল মিট ফেস করার ক্ষেত্রে মানে চ্যালেঞ্জটা কি ছিল আপনার জীবনের, মানে টার্নিং পয়েন্ট কোনটা? আচ্ছা, এই জায়গাটায় আমি একটা বিষয় বলবো, শুধু আমার ক্ষেত্রেই নয়, চ্যালেঞ্জ যেটা একটা থাকে অনেক প্রতিভাবান ট্যালেন্টেড প্লেয়ারদের ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দরুন অনেকে অংশগ্রহণ করতে পারে না বা সেটা এক প্রকার বাধা হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় একটু তারা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আমরা তাও দেখেছি অনেক ক্রীড়াপ্রেমী মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমি এই জায়গা থেকে সবাইকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এরকম প্লেয়ারদের পাশে তাদের প্রতিভাকে হারিয়ে যেতে দেয়নি এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং যদি কোনো টার্নিং পয়েন্ট বলতে চাই, এখন তো আপাতত কোনো টার্নিং পয়েন্ট বলতে, এখানে ন্যাশনাল খেলছি, ভবিষ্যতে চেষ্টা রয়েছে যে ইন্টারন্যাশনালেও পার্টিসিপেট করার, যদি গুরু কৃপা থাকে সেদিকেও পার্টিসিপেট করার ইচ্ছা রয়েছে, সেদিকেও পার্টিসিপেট করব। তো মূলত এরকম ভাবেই থাংতার সাথে আমরা সবাই এগিয়ে চলছি। ন্যাশনাল প্লেয়ার হিসেবে মানে অনুশীলনটা কতটা মানে কঠিন, বা ধরুন ট্রেনিং রুটিনটা কিরকম হয়? অ্যাকচুয়ালি যখন আমরা ন্যাশনাল মিট খেলতে যাই, একটা বিষয় হলো আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকেই বেস্ট প্লেয়াররা সেই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে। তো স্বাভাবিকভাবেই
যেহেতু বেস্ট প্লেয়ার এখানে খেলতে আসে, তো অনুশীলনের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এই জায়গায় কঠোর পরিশ্রম ছাড়া অন্য কিছু অপশনই আমাদের কাছে নেই। কারণ আমাদের চিন্তাধারায় থাকে যে আমাদের দেশের অন্যান্য রাজ্যের যে বেস্ট প্লেয়ার তাদের সাথে আমাদের কম্পিটিশন হবে। এখন যদি আমি একটা মেডেল আমার সিকিউর করতে হয়, অবশ্যই আমার বেস্ট পারফরমেন্সটা আমার সেখানে তুলে ধরতে হবে। তো সেই জায়গায় কঠোর পরিশ্রম অবশ্যই করতে লাগবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশন কারোর কাছে নেই, যে কোনো খেলাধুলাই হোক। আমি যে কোনো খেলাধুলার কথাই বলছি। আর মূলত থাংতাতে হোক 4-5 ঘন্টার ট্রেনিং সকাল বিকাল মিলিয়ে করাটা প্রয়োজনীয়। কিন্তু দেখা যায় যে অনেক প্লেয়াররা রয়েছে যারা স্টুডেন্ট ও পড়াশোনাও করে। একটু টাইম ম্যানেজমেন্টে অনেকের একটু সমস্যা হতে পারে, কারণ টিউশন থাকে, পড়াশোনা থাকে। সেদিকে গার্জিয়ানদেরও একটা ভূমিকা থাকে, যাতে খেলার টাইমটা আর পড়াশোনার টাইমটাতে একটা সামঞ্জস্যতা বজায় রাখা যায়। তো সেদিকটাও আমরা গার্জিয়ানদের কাছে তুলে ধরি, এবং অবশ্যই গার্জিয়ানরাও তা নিয়ে খুবই একটি পজিটিভ রেসপন্স আমাদের সামনে তুলে ধরে। একদিকে খেলোয়াড়, অপরদিকে কোচ, তো এই দুই দৃষ্টিকোণ থেকে থাংথাকে দেখার অভিজ্ঞতা কেমন? দেখুন, একজন প্লেয়ার যখন পার্টিসিপেট করে একটা খেলায়, তখন সেই প্লেয়ারটি তার যেই প্র্যাকটিস, তার যেই ডিসিপ্লিন, তার যেই হার্ডওয়ার্ক, তা নিয়ে খেলতে নামে। এবং অবশ্যই সে প্লেয়ারটি খেলার মাঝখানে নানান অভিজ্ঞতা অর্জন করে। এবং পাশাপাশি যদি একজন কোচের দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, একজন কোচ একজন প্লেয়ার যখন খেলে তখন শুধু সেই প্লেয়ারটি খেলছে সেই দৃষ্টিতেই সেই কোচের দৃষ্টি সীমাবদ্ধ নয়। সেখানে একটি কোচ একটি প্লেয়ার কোন জায়গায় ভালো খেলেছে বা যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে থাকে তা দেখে রাখে, এবং পরবর্তী সময়ে সেই প্র্যাকটিসের সময় সেই প্লেয়ারের সাথে নানান প্র্যাকটিসের মাধ্যমেই আলাপ আলোচনার মধ্য দিয়ে তার ভালো দিকগুলো তুলে ধরে, যাতে পরবর্তী সময়ে সেই প্লেয়ারটি আরো ভালো করতে পারে। এবং ভুল ত্রুটি যদি থেকে থাকে সেই বিষয়গুলো তুলে ধরে, যাতে সেই দুর্বলতাগুলা, ভুল ত্রুটিগুলা পরবর্তী সময়ে তার শক্তিতে রূপান্তরিত হয়। এবং অবশ্যই একটি কোচের ভূমিকা এরকম হওয়া উচিত। তো কোচিং এর বিষয়টাও সামগ্রিকভাবে এইভাবেই দেখা। আপনার টিম বা ছাত্রছাত্রী, তাদের এমন কোনো বিশেষ মানে সাফল্য বা অ্যাচিভমেন্টের কথা কি আপনি বলতে আচ্ছা, চাইবেন? আমার টিম বলতে গত 28 থেকে 30 অক্টোবর, যেখানে আমি প্লেয়ার হিসাবে পার্টিসিপেট করেছি। যেহেতু আমি একজন প্লেয়ারও, মেনলি তো একজন প্লেয়ার, পরবর্তীতে আমি একজন হুম, কোচ। হুম, আমি তো গত 28 থেকে 30 অক্টোবর আমাদের গোয়ার মনোহর পারিক্কর ইনডোর স্টেডিয়ামে আমাদের 31তম জাতীয় থাংতা সাব জুনিয়র এবং সিনিয়র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সর্বমোট 22 জন খেলোয়াড়, ছেলে মেয়ে উভয় বিভাগে অংশগ্রহণ করেছে। এবং সর্বমোট 13 জন এখানে মেডেল অর্জন করতে সক্ষম হয়েছে। 13 জনের মাঝখানে আপনার স্বর্ণপদক, গোল্ড মেডেল 3 জন অর্জন করেছেন। তারপর রৌপ্য পদক 4 জন অর্জন করেছেন, এবং ব্রোঞ্জ মেডেল 6 জন অর্জন করতে পেরেছে। এবং তারা তাদের যে বেস্ট পারফরমেন্স সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং প্রতিটা রাজ্য থেকে যারা এসেছে সবই তাদের যেই প্র্যাকটিসটা করেছে এতদিন, যেই ডেডিকেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি নিয়ে যে প্র্যাকটিসটা করেছে সেটা তুলে ধরেছে। সব মিলিয়ে এই অভিজ্ঞতাটা প্রতি বছরই, যেহেতু ন্যাশনাল মিটে যাওয়ার সুযোগ হয় বা অনেক সময় হয়ও না, তো একটা ভালো অভিজ্ঞতা থাকে। এবং যারা প্লেয়ার তারাও নানান অভিজ্ঞতা সঞ্চয় করে, এবং আগামীতে যাতে আরো বেস্ট ভাবে তারা নিজেদেরকে সেই ন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে পারে, তারা সেই বিষয়টাও মাথায় রেখে এবং রাজ্যের নাম যাতে আরো ব্যাপকভাবে উজ্জ্বল করতে পারে সেই দিকেও তারা এগিয়ে চলে। ছাত্রছাত্রীদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করার জন্য কি ধরনের ট্রেনিং দেওয়া হয়? মূলত থাংতাতে যে বিষয়টাতে প্রস্তুত করার জন্য যে বিষয়টায় গুরুত্ব আরোপ করা হয় সেটা হলো ডিসিপ্লিন, শৃঙ্খলা। তো একটি বাড়ির, একটি বিল্ডিং এর যেমন আরসিসি পিলার থাকে তার ডিসিপ্লিন,
দুঃখিত, আরসিসি পিলার থাকে তার ভিত্তি, ফাউন্ডেশন, যাতে বাড়িটা নড়বড়ে না হয়, শক্ত হয়। তো সেই জায়গায় আমাদের থাংতা প্লেয়ারদেরও ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন যখন তারা ডিসিপ্লিনের মধ্য থেকে তারা যখন নিজেদেরকে শক্ত করে নেবে, তখন পরবর্তী সময়ে শারীরিক হোক বা মানসিক হোক, সব দিকেই তাদেরকে আরো শক্তিশালী করে তোলার জন্য নানান ধরনের এক্সারসাইজ এখানে থাংতার এক্সারসাইজ যুক্ত হয়। নানান ধরনের স্পিড এক্সারসাইজ, ফ্লেক্সিবিলিটির এক্সারসাইজ, এজিলিটির এক্সারসাইজ। তো সব মিলিয়ে এইভাবে তাদেরকে গড়ে তোলা হয়, যাতে তারা খেলার ক্ষেত্রে হোক বা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে হোক বা দৈনন্দিন যে জীবনযাপন করছে, সার্বিকভাবে যাতে তারা মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী থাকে। থাংতা শেখার জন্য কি কোনো মানে নির্দিষ্ট বয়সের দরকার আছে, না যে কোনো বয়সে একজন শিখতে পারে? হ্যাঁ, দেখুন, থাংতার বিষয়টা এরকম, অনেকে এরকম ভাবতে পারে যে থাংতা শুধু খেলার জন্য না। থাংতা আমাদের ওভারঅল পার্সোনালিটি ডেভেলপ করে, এবং এই জায়গায় থাংতা শেখার কোনো এরকম বয়স নেই। যেটা প্রয়োজন সেটা হলো ইচ্ছা। থাংতা শিখে আমার খেলতে হবে এরকম কোনো বিষয় নেই। আমি যদি নিজেকে ফিট রাখতে চাই, হোক শারীরিকভাবে যদি আমি নিজেকে ফিট রাখতে চাই, মানসিকভাবেও ফিট রাখতে চাই, এবার ইমোশনালিও যদি ফিট রাখতে চাই, তাহলে থাংতা আমাদের খুব কাছের বন্ধু, যে আমাদেরকে সবসময় আমাদের ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে পজিটিভলি পুশ করবে। তো এরকম কোনো বিশেষ কোনো বয়স নেই, মেন হলো যেটা ইচ্ছা। আমি একটি পজিটিভ ওয়েতে থাংতাটা শিখবো এবং নিজের ওভারঅল গ্রোথ করব, পাশাপাশি অন্যদেরকেও ইন্সপায়ার করব। থাংতার যে মূল টেকনিক গুলো, হুম। এগুলো কিভাবে শেখানো হয়? অ্যাকচুয়ালি থাংতা একটি সমুদ্রের মতো। সমুদ্রের যত আমরা মাঝখানে যাই তত গভীর হয়। তো থাংতায় যখন প্র্যাকটিস করানো হয়, মেনলি ধাপে ধাপে ওই প্র্যাকটিসগুলো সারা হয়। এবং একটি বিভিন্ন লেসন রয়েছে থাংতাতে। বিভিন্ন লেসনই খুবই গুরুত্বের সাথে, এবং যাতে একটি প্লেয়ার সেই লেসন বা একটি প্র্যাকটিশনার সেই লেসন প্রপারভাবে গ্রহণ করতে পারে, যতই সময় প্রয়োজন পড়ুক, সেদিকে লক্ষ্য রেখে ধাপে ধাপে সেই প্লেয়ারদের এই প্র্যাকটিসগুলা সেখানে দেওয়া হয়। এবং যাতে সে ভবিষ্যতে একদম পরিপক্ক হয়ে থাংতা, যাতে কোনো গ্যাপ না থাকে থাংতা সম্পর্কে, যাতে তার ধারণা, তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বা প্র্যাকটিস মেথড, সে যাতে ভবিষ্যতে তুলে ধরতে পারে আরেকজনের সামনে। তো সেভাবে একজন প্লেয়ারকে প্রস্তুত করা হয়। এই মার্শাল আর্টটি অন্যান্য ফাইটিং স্টাইল থেকে কিভাবে আলাদা? দেখুন, প্রতিটি মার্শাল আর্টেরই একটি নিজস্বতা থাকে, এবং আহ, যেহেতু নিজস্বতা আছে, ভিন্নতা থাকাটাও স্বাভাবিক। এবং প্রতিটি মার্শাল আর্টই এক এক সময়ে এক এক জায়গায়, এক এক ভৌগোলিক অবস্থানে, এক একটি কালচারে গড়ে ওঠে। তো অবশ্যই প্রতিটা কালচার যে এক হবে তাও ভাবার কোনো সুযোগ নেই। বিভিন্ন কালচারের নানান সৌন্দর্য রয়েছে। তো সার্বিকভাবে মিলিয়ে এখানে থাংতা স্টাইলটা, যেমন এখানে বিভিন্ন স্টেপিং মেথড রয়েছে থাংতাই, তারপর বিভিন্ন ফুটওয়ার্ক রয়েছে, বিভিন্ন স্ট্রাইকিং সিস্টেম রয়েছে, তারপর কিক করা নানান ধরন রয়েছে। তো এগুলা অবশ্যই, যেহেতু একটা আমাদের ভারতীয় দেশ, আমাদের ভারতের একটি খুবই এনশিয়েন্ট মার্শাল আর্ট, তো এই জায়গায় অবশ্যই ভিন্নতা রয়েছে। তো এই ভিন্নতাটা থাকাটাও স্বাভাবিক। এই মানে ট্রেনিং এর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, এবং এই নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হয়? তো মূলত যে কমব্যাট স্পোর্টস গুলো রয়েছে, থাংতা হুম, একটা কমব্যাট স্পোর্টস। হুম। তো কমব্যাট স্পোর্টস গুলোতে নিরাপত্তার বিষয়টা সবচাইতে বেশি লক্ষ্য করা হয়, কারণ এখানে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করছি এরকম সময়ে ইনজুরির সম্ভাবনা থেকে যায়, যদি প্রপার এখানে যেই প্রপার যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়। তো সেই জায়গায় আমাদের থাংতাতেও যেমন প্র্যাকটিস করার সময় বিভিন্ন গার্ড থাকে। যেমন এখানে থাংতাতে হেড গিয়ার থাকে, হেড গার্ড, যাতে কোনো স্ট্রাইকের সময় মাথায় কোনো আঘাত না লাগে। তারপর এবার হ্যান্ড গার্ডও থাকে, যাতে হাতের কোনো হাড়ে কোনো আঘাত না লাগে। তারপর চেস্ট গিয়ার থাকে, যেটা চেস্ট এরিয়াতে থাকে, যাতে এখানেও কোনো রকম যদি কিক লাগে কোনো আঘাত না লাগে। তাছাড়া নানান ধরনের এখানে গার্ড থাকে, যাতে একটা প্লেয়ারের যেই
কোনো ইনজুরির সম্ভাবনা যাতে অনেক কমে যায়। তো এরকমভাবে খুবই গুরুত্বের সাথে এই বিষয়টা প্লেয়ারদের প্রতি লক্ষ্য রাখা হয়, এবং প্রতিটি কমব্যাট স্পোর্টেই এই যেই ইনজুরি চান্সটা যাতে খুবই কম থাকে সেদিকে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলা নেওয়া হয়। ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দেওয়ার সময় আপনি আপনার বিভিন্ন অভিজ্ঞতাগুলো কিভাবে তাদের উপর প্রয়োগ করেন? যখন বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করি, সেখানে বিভিন্ন রকম অভিজ্ঞতা নিজেরও হয়ে থাকে, যে আমি কোন জায়গাটায় ভুল করেছি বা কোন জায়গাটা আরো বেটার করতে পারতাম। নানান ধরনের এক সম্মিলিত অভিজ্ঞতা সঞ্চিত হয়, এবং নানান জায়গায় যখন আমাদের যাওয়া পরে বিভিন্ন স্টেটের প্লেয়ারদের সাথে আলাপ আলোচনা হয়, এবং অবশ্যই তাদের সাথেও আমরা কথা বলি, ওরা আমাদের সাথে কথা বলে, নানান অভিজ্ঞতা তাদের থেকেও আমরা নিই, আমাদের থেকেও তারা নেয়। তো একটি সমষ্টিগত যে অভিজ্ঞতা, তা পরবর্তী সময়ে যখন প্লেয়ারদের ট্রেনিং করে, এই অভিজ্ঞতাগুলা সেই প্লেয়ারদের কাছে আমরা তুলে ধরি, এবং অবশ্যই একটা পজিটিভ যেই ইম্প্যাক্ট সেই প্লেয়ারদের মনেও লক্ষ্য করা যায়, যেগুলা পরবর্তী সময়ে তাদের খেলার মধ্যে ভেসে ওঠে। Simple. ত্রিপুরার ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে থাংতার সংযোগ কেমন? থাংতার যারা গুরুরা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় গুরুরা, আমাদের ত্রিপুরাতেও অনেক শ্রদ্ধেয় গুরু রয়েছেন যারা থাংতার উন্নতিতে, থাংতার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছেন, করে যাচ্ছেন ত্রিপুরাতে। এবং আমাদের মণিপুরে যারা শ্রদ্ধেয় গুরুজনেরা রয়েছেন থাংতার, তারাও নানান সময় আমাদের ত্রিপুরা রাজ্যে এসে থাংতার নানান ওয়ার্কশপ, সেমিনার, ট্রেনিং সেমিনার তারা এখানে এসে তারা পার্টিসিপেট করেন, এবং আমাদেরকে অনেক মূল্যবান বিষয়গুলা শিখান। এবং থাংতার যে ট্রেডিশনাল দিকটা, নানান সময় নানান বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তো মণিপুর থেকেও আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন টিম, থাংতার টিম এখানে এসে থাকে, এবং ত্রিপুরা দলও তাদের সাথে যুক্ত হয়ে একটি যৌথভাবে একটি থাংতার খুব সুন্দর পরিবেশ তারা তৈরি করে, যেখান দিয়ে একটি বার্তা, একটি নির্যাস সব দিকে থাংতার হয়ে ছড়িয়ে পড়ে। বর্তমান প্রজন্মের কেউ যদি থাংথাকে নিজের কেরিয়ার হিসেবে নিতে চায়, তবে কি বলবেন, স্কোপ কিরকম? দেখুন, নানান সময় থাংতার কোচ রিক্রুট হয়, এবং আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টেও নানান চাকুরিতে থাংতার থাংতার সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় আমি বলতে চাই, থাংতা বর্তমানে আমাদের খেলো ইন্ডিয়া যে প্ল্যাটফর্ম, খেলো ইন্ডিয়া প্ল্যাটফর্ম একটি বিরাট প্ল্যাটফর্ম আমাদের খেলোয়াড়দের জন্য। সেই খেলো ইন্ডিয়াতে একটি মেডেল ইভেন্ট বর্তমানে, এবং প্রতি বছরই আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা থাংতার খেলো ইন্ডিয়াতে অংশগ্রহণ করে ভালো পারফরমেন্স তারা তুলে ধরে এবং মেডেল অর্জন করে। পাশাপাশি এসজিএফআই, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া, এসজিএফআই হলো মূলত আমাদের দেশে স্কুল লেভেলের যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়, এসজিএফআই ওই খেলাগুলা অনুষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করে। তো এসজিএফআইও থাংতা অন্তর্ভুক্ত, এবং প্রতি বছর এই স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার যে ন্যাশনাল মিট হয় থাংতার, আমাদের ত্রিপুরাতে খেলো ইন্ডিয়ার মতোই ত্রিপুরার থাংতা দলও সেই স্কুল গেমসে অংশগ্রহণ করে, ভালো ফলাফল করে, এবং তারা পদক আনতে সক্ষম হয়। এবং একটা খুব সুন্দর বিষয় হলো, থাংতা ইতিমধ্যে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অন্তর্ভুক্ত হয়েছে, এবং খুব সম্ভবত মণিপুরে এবার এটার যে কম্পিটিশনটা এটা হবে। এবং সার্বিকভাবে মিলিয়ে থাংতার যে সার্টিফিকেটের গুরুত্ব বিভিন্ন ক্ষেত্রেও অনেক রয়েছে, এবং আমরা বিশ্বাসী আগামী দিনে কেরিয়ারের ক্ষেত্রে এই পথ আরো প্রশস্ত হবে। আন্তর্জাতিক স্তরে বা অলিম্পিক পর্যায়ে থাংথাকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কি বিশেষ কোনো উদ্যোগ বা পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, ধীরে ধীরে যেমন থাংতা খেলো ইন্ডিয়াতেও অন্তর্ভুক্ত হয়েছে, আমাদের এসজিএফআই, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার যে ক্যালেন্ডারের খেলাতেও থাংতা অন্তর্ভুক্ত হয়েছে, এবং প্রতি বছরই খেলাগুলা হচ্ছে, এবং আমাদের অল ইন্ডিয়া ইউনিভার্সিটি যে গেম সেখানেও অন্তর্ভুক্ত হয়েছে। এবং আমরা বিশ্বাসী আমাদের যারা
গুরুরা রয়েছেন এবং আমাদের সকলে মিলে থাংতাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এটা একটা গর্বের বিষয় যে থাংতা আমাদের ভারতের কালচারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে যে ভবিষ্যতে যদি থাংতা অলিম্পিকে যুক্ত হয়, এবং আমরা বিশ্বাসী তা ভবিষ্যতে আমরা থাংতাকে অলিম্পিকের মঞ্চে দেখতে পাবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা রাজ্য থেকে আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি করার পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, যেহেতু ছোটবেলা থেকে মার্শাল আর্টসের সাথেই যুক্ত, তো মার্শাল আর্টসকে নিয়েই থাকবো। কারণ যেখানে একটি অভিজ্ঞতার কথা না বলে নাই হয়, সেটি হলো মার্শাল আর্টস শুধু খেলাধুলা নয়, আমাদের যেই শারীরিক দিক, আমাদের মানসিক দিক এবং আমাদের যেই প্রাক্ষবিক দিকগুলি, ওইগুলাকেও মজবুত করে এবং আমাদেরকে একটি আমাদের পরিপূর্ণভাবে আমাদেরকে একটি সঠিকভাবে জীবনযাপন করানোর ক্ষেত্রেও মার্শাল আর্টসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো সার্বিকভাবে অবশ্যই মার্শাল আর্টসকে নিয়েই থাকবো, এবং থাংতার জন্য যতটুকু সবাই মিলে, যতজন প্লেয়ার রয়েছে, কোচ রয়েছে, সবাই মিলে থাংতার জন্য যতটুকু আমরা করতে পারি, আমরা অবশ্যই সেদিকে করব। এই যে মানে থাংথার প্রতি ত্রিপুরার যে মানে বর্তমান প্রজন্ম বা তরুণ প্রজন্ম রয়েছে, তাদের আগ্রহ কেমন, বা তাদের এই যে আগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের মতো কোচ বা যারা যুক্ত রয়েছেন, থাংতাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, আপনাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? থাংতা এখন ন্যাশনাল লেভেলের বিভিন্ন প্ল্যাটফর্মে খেলা হচ্ছে, এবং সেদিকে যারা বর্তমান প্রজন্ম, স্কুল কলেজে যারা পড়ছে, অবশ্যই তারা থাংতার প্রতি তাদের যে ইন্টারেস্ট শো করছে। যেহেতু আমি পূর্বে বলেছি, থাংতা আমাদের একটি কালচারালি এবং ট্রেডিশনালি রিচ একটি আমাদের দেশীয় মার্শাল আর্ট। তো স্বাভাবিকভাবেই আমাদের যারা বর্তমান প্রজন্ম রয়েছে, তারা থাংতার প্রতি তাদের ইন্টারেস্ট শো করছে, এবং ব্যাপকভাবে তারা থাংতার সাথে যুক্ত হয়ে থাংতাকে আমাদের বিশ্ব মানচিত্রে কিভাবে আরো তুলে ধরা যায়, সেদিকেও চেষ্টা মেনলি চালিয়ে যাচ্ছে। আপনার মতো যারা ন্যাশনাল প্লেয়ার হতে চায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মূলত আমি তিনটি বিষয় বলবো। যেটি হলো, যদি আমরা খেলাধুলায় বা মার্শাল আর্টসে বা যে কোনো খেলাধুলায় আসি, আমাদের তিনটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করবো। আমাদের প্রথম যেটা, সেটা হলো ডিসিপ্লিন। আমরা যাই শিখি, আমাদের ডিসিপ্লিন মাস্ট। আমাদের ডিসিপ্লিন হলো আমাদের শিক্ষার ভিত্তি, ফাউন্ডেশন, সেই দিকটা ঠিক রাখতে হবে। তারপর যেটা হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আমরা একটা দিকেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাব, তো সেই জায়গায় যে জিনিসটার দিকে এগিয়ে যাব, সেদিকেও আমরা সফলতা পাবো, এটা আমি বিশ্বাস করি। কারণ একটা দিকে আমাদের ফোকাস রয়েছে, কনসেন্ট্রেশন রয়েছে, এবং অবশ্যই যে জিনিসটা নিয়ে, যে খেলাটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেইটাকে আমাদের ভালোবাসতে হবে। যদি আমি ভালোবাসি, তখনই সেই খেলাটাও আমার সাথে এগিয়ে চলবে, এবং সেই খেলাটার প্রতি আমি নিজের যে দক্ষতা, সেই দক্ষতা আরো তুলে ধরতে পারবো। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে এসছেন, আপনার অভিজ্ঞতার কথা আমাদের শেয়ার করেছেন। আর ধন্যবাদ দর্শক বন্ধু, আপনাদেরকেও, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে থাংতা শুধুমাত্র একটি মার্শাল আর্ট নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব। আমরা আজ থাংতার ইতিহাস জানলাম, জানলাম থাংতার গুরুত্ব, এবং আমাদের আজকের যিনি অতিথি, উনি এবং ওনার সমগ্র টিম কিভাবে থাংতাকে সামনের দিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে জানলাম। এবং আমরা আশা করব যে যেভাবে থাংতা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা করে তুলছে, খুব সত্বরই থাংতা একটি গ্লোবাল মার্শাল আর্টের জায়গা করে নেবে। তো আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে দেখা হচ্ছে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।